করেছি, আমি মাথায় রেখেছি যে আমাদের বিগত বছরে যে কোশ্চেন গুলো আসছে সেগুলোর রিলেটেড কোশ্চেন, আমি একদম কোশ্চেন রিপিট দিই নাই, আমি যেটা করেছি যে একদম বিগত বছরে যে কোশ্চেন গুলো আসছে সেগুলা রিলেটেড যে কোশ্চেন গুলা আছে সেগুলা যেন করা যায়। তো আমরা প্রথমে এসবিএ টা সলভ করি, তারপরে এসিকিউটার মধ্যে যাব। এসবিএ তে পারভেজানাল ব্লিডিং নিয়ে সে 3 বছর ধরে মেনোপজ, তাহলে আমরা জানি 12 বছর ধরে যদি মেনস্ট্রুয়েশন অফ থাকে তাহলে তাকে আমরা এস্টাবলিশ মেনোপজ বলতে পারি। তাহলে তার এটা কি, আমার ফার্স্ট ডায়াগনোসিস কি, পোস্ট মেনোপজাল ব্লিডিং। আচ্ছা, তার হিস্টোপ্যাথোলজি মানে রিপোর্ট শোজ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এখন দেখেন এত কিছু লিখে তারপরে বলছে হোয়াট ইজ দ্য ডেফিনিটিভ মেথড অফ ডায়াগনোসিস। তো এত কথা বলার কিন্তু কোনো কারণ ছিল না, আপনাকে যদি সরাসরি বলে দিত যে আমরা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া বা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, মানে আমরা জানি যে পোস্ট মেনোপজাল ব্লিডিং এ, এটাও আপনাদের আজকের টপিকস এর মধ্যে রিলেটেড একটা টপিকস। তো পোস্ট মেনোপজাল ব্লিডিং এটার মধ্যে অনেকগুলা কজের মধ্যে একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া বা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এটা একটা এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট কন্ডিশন, তো যেটার মধ্যে হয় যে পোস্ট মেনোপজাল ব্লিডিং হয়। এখন দেখেন প্রথমটার মধ্যে কিন্তু আপনাকে বলে দিছে যেটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, বাট প্রথমে একটা সিনারিও দিয়ে দিছে। এইগুলা কেন করা হয়, কারণ আমরা যখন পরীক্ষা দিতে যাই আমাদের মাথার মধ্যে আসলে পুরা বইটা থাকে, হ্যাঁ, জাস্ট খালি আমাদেরকে কনফিউজ করার জন্য, এর চাইতে বেশি কোনো কিছু না। এটা দেখে মানে ভয় পাওয়া যাবে না, লাস্টের লাইন আপনার কাছে কি চাইছে সেটা আমাদেরকে মানে ইয়ে করা লাগবে, আমাদের একদম ফোকাস করা লাগবে। আচ্ছা, অপশন কি কি ছিল, অ্যাসপিরেশন বায়োপসি, ইউএসজি এন্ড কালার ডপলার, হিস্টেরোস্কোপি, ফ্র্যাকশনাল কিউরেটিভ এন্ড পেট স্ক্যান। আচ্ছা, আমরা যদি এন্ডোমেট্রিয়াল মানে এন্ডোমেট্রিয়াল আমরা যদি কার্সিনোমা চিন্তা করি, আমরা অনেক কিছুই করতে পারি, হ্যাঁ। এর মধ্যে প্রথম যেটা আমরা বলতেছি যে অ্যাসপিরেশন বায়োপসি যেটা আছে, অ্যাসপিরেশন বায়োপসি যেটা হলো শারম্যান ক্যানুলা দিয়ে আমরা করতে পারি, বা পিপল ক্যানুলা যেটা আছে সেটা দিয়ে আমরা করতে পারি। এটা আউটডোর বেসিসেই করা হয়ে যেতে পারে। আচ্ছা, এটা একটা আউট পেশেন্ট প্রসিডিউর হিসেবেই করা যেতে পারে। এটার মানে রিলায়েবিলিটি অনেক বেশি, প্রায় মোর দেন 90%, কিন্তু it's not for definitive methods of diagnosis. আচ্ছা, USG and color doppler যদি আপনি দেখেন তাহলে কি আপনি এন্ডোমেট্রিয়াল থিকনেসটা দেখতে পারতেছেন, বাট সেটা দিয়ে কি আপনি বুঝতে পারতেছেন এটা কি হাইপারপ্লাসিয়া নাকি কার্সিনোমা? না, এটা দিয়ে আপনি বুঝতে পারতেছেন না। হিস্টেরোস্কোপি যদি দেখেন তাহলে আপনি কি করতেছেন, ডিরেক্ট ভিজুয়ালাইজেশন করতেছেন এন্ডোমেট্রিয়ামের এবং ওখান থেকে বায়োপসি নিতে পারতেছেন। কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতেছি এন্ডোমেট্রিয়ামকে, ভিজুয়ালাইজ করে কি আমি বলতে পারবো যে এটা কি কার্সিনোমা নাকি হাইপারপ্লাসিয়া? আমি জাস্ট খালি বলতে পারবো যে হ্যাঁ একটু থিকনেস বেশি আছে, থিকনেস কম আছে, এরকম। আচ্ছা, পেট স্ক্যান যেটা আছে, পেট স্ক্যান আমরা মূলত করে থাকি হচ্ছে এটা বেস্ট ইমাজিনিং মেথড ফর অ্যাসেসমেন্ট অফ দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ, মানে ডিজিজটা কতখানি ছড়াইছে এন্ডোমেট্রিয়াম থেকে। আমরা একটু পরে এর পরের কোশ্চেনটাই আসবো যে এন্ডোমেট্রিয়ামের মধ্যেই কেবলমাত্র সীমাবদ্ধ থাকে না, আদার জায়গায় মেটাস্টেসিসও হয়, এবং আমরা হচ্ছে সেগুলাকে ডায়াগনোসিস করার জন্য আমরা পেট স্ক্যান করতে পারি। আচ্ছা, তাহলে কি বাকি থাকলো, ফ্র্যাকশনাল কিউরেটিভ যেটা আছে। ফ্র্যাকশনাল কিউরেটিভ একদম যদি আপনি বইটা খুলেন একদম দেখবেন যে প্রথম লাইনে লেখা ফ্র্যাকশনাল কিউরেটিভ ইজ দ্য ডেফিনিটিভ মেথড অফ ডায়াগনোসিস। এখানে মেইনলি আমাদের কনফিউশন লাগে যেটা, সেটা হচ্ছে যে আমাদের অ্যাসপিরেশন বায়োপসি এবং পেটস আমাদের হচ্ছে ফ্র্যাকশনাল কিউরেটিভ, এই দুইটার মধ্যে সাধারণত মানে আমাদের জ্ঞানটা লাগে, আমরা বুঝতে পারি না, আমাদের অনেকে অ্যান্সার দিয়ে ফেলি যে আমরা অ্যাসপিরেশন বায়োপসি, তাই না? বাট অ্যাসপিরেশন বায়োপসি যেটা আছে সেটা হচ্ছে আপনার ডেফিনিটিভ ডায়াগনোসিস না, এটা একটা আউট বেসিস প্রসিডিউর। এটা রিলায়েবিলিটি অনেক বেশি, বাট এটা ডেফিনিটিভ ডায়াগনোসিস না। ডেফিনিটিভ ডায়াগনোসিস হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল কিউরেটিভ যেটা আছে সেটা আমরা যদি করি তাহলে আমরা হচ্ছে এটা আন্ডার অ্যানেস্থেসিয়াতে করতে হবে, এবং আপনার যদি পায়োমেট্রা থাকে, ঠিক আছে, পায়োমেট্রা থাকে তাহলে অন্ততপক্ষে 1 উইকস, মানে এমন যদি একটা হিস্ট্রি দিয়ে দেয় যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, যখন কমপ্লিকেশন আপনারা পড়ছেন যে মানে ক্লিনিক্যাল ফিচারও লেখা ছিল অ্যাকচুয়ালি যে একটা সিমটম নিয়ে আসতে পারে পায়োমেট্রা, তো আপনার কাছে এরকম একটা সিনারিও দিয়ে দিতে পারে যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে পায়োমেট্রা নিয়ে, আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এটা হইলেও হতে পারে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। আপনি তখন কি করবেন, সঙ্গে সঙ্গে আপু তো বলছিল ফ্র্যাকশনাল কিউরেটিভ করে এটা ডেফিনিটিভ ডায়াগনোসিস, হ্যাঁ একসঙ্গে একবারে ফ্র্যাকশনাল কিউরেটিভ করে ফেলবো না, না এটা তখন আমরা করব না, আমরা 1 সপ্তাহের মতো সময় দিব। কেন, যখন কোনো ইনফেকশন হয় ইউটারাসটা তুলা হয়ে থাকে, সেপটিক অ্যাবর্শনে আমরা জানি, তাই না? সেপটিক অ্যাবর্শনও সেম হয়, জাস্ট একদম তুলা নরম হয়ে থাকে, তো আমরা তখনই করবো না, আমরা
তখন কেন করবো না, পারফোরেশনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা 1 উইক টাইম নেব, 1 উইক তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেন আমরা করবো। আচ্ছা, দেন আসেন আসলে এসবি গুলো যখন আপনারা সলভ করবেন তখন আপনারা সলভ করতে মানে ট্রাই করবেন এইভাবেই যে কোনটা হ্যাঁ অবশ্যই আমরা জানবো, বাট কোনটা না এটাও আমরা জানবো, ঠিক আছে? তাহলে পরীক্ষায় পাশের সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, এত বেশি ইনফরমেশন যখন মাথায় নিয়ে যাবেন তখন আসলে আপনি যদি কেনটা জানেন তাহলে অ্যান্সার করাটা ইজি। আচ্ছা আসি, একটা নালিপারাস ওমেন যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা নিয়ে আসছে, সে ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি চাই। আচ্ছা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমায় আমরা জানি যে ডেফিনিটিভ ট্রিটমেন্ট যদি আমি বলতে চাই যে টিএইচ করতে হবে। আচ্ছা, এখন এমন হইলো যে ওনার বাচ্চা নাই বা বাচ্চা আছে, তিনি এখানে যদিও বলছে যে নালিপ্যারাস মানে ওনার বাচ্চা নাই, সো উনি অবশ্যই চাইবে একটা বাচ্চা নিতে। তো উনিকে যদি টিএইচ করে দেন তো ওনার তো হচ্ছে আর বাচ্চা নেওয়ার মানে পসিবিলিটিটা কমে যাবে, তাই না? তখন তাকে ডোনার ও সাইড দিয়ে ডোনার বা তার মানে সারোগেসি করতে হবে, রাইট? কিন্তু উনি চাচ্ছে না, উনি নিজেই বাচ্চা করতে নিতে যাচ্ছে। তো তখন আপনি তাকে কি দিয়ে মানে করতে পারবেন, যে আমরা কি ইনভেস্টিগেশন তাকে সাজেস্ট করবেন, যে তার কি দেখার জন্য ফার্স্টে একটা আমার কাছে কি দেখতে চাইবেন এবং এটা দেখার জন্য কি ইনভেস্টিগেশন সাজেস্ট করবেন। আচ্ছা, এখন আপনি হচ্ছে এমআরআই যেটা আছে, এমআরআই আপনার মায়োমেট্রিয়াল ইনভেশন, লিম্ফ নোড স্ট্যাটাস এবং এন্ডোসার্ভাইকাল যে স্প্রেড আছে এটা আমাদেরকে বলে, ঠিক আছে? এটা হচ্ছে যেহেতু বললাম যতগুলো জিনিস বললাম যে লিম্ফ নোড দেখে, মায়োমেট্রিয়াল ইনভেশন দেখে এবং এন্ডোসার্ভাইকাল স্প্রেড দেখে, আমাদের মেইনলি দরকার ফার্টিলিটির জন্য যে মায়োমেট্রিয়াল ইনভেট করছে নাকি এটা দেখা। এটা যেহেতু এমআরআই দেখতে পারে তাই ওই মহিলার ফার্টিলিটি স্প্যারিং সার্জারি করা যাবে নাকি যাবে না এজন্য আমরা কি করতে দিব, এমআরআই করতে দিব। ওকে, তারপরে আসেন একটা 25 বছরের মহিলা ওভারিয়ান কার্সিনোমা ডায়াগনোসিস হয়েছে এবং সে প্রিপেয়ার হয়েছে ফর ল্যাপারেটমি। তাকে করতে গিয়ে দেখলেন যে প্লুরাল ইফিউশন। হোয়াট ইজ দ্য স্টেজ অফ দিস টিউমার? আচ্ছা, স্টেজিং অফ দ্য টিউমার যেটা আছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার পড়তে হয়, ওভারিয়ান কার্সিনোমার পড়তে হয়, সিএ সার্ভিক্সের পড়তে হয়, রাইট? তো এতগুলা পড়তে গেলে আমাদের মাথা অনেক বেশি গুলিয়ে যায়। আমি বলবো মিড টার্মের জন্য আমাদের যেমন আমি গত সেশনে পরীক্ষা দিয়েছি, আমাদের কিন্তু একটা কার্সিনোমা থেকে একটা স্টেজিংও আসে নাই, কিন্তু আসতে পারে, একেবারে বাদ দেওয়া যাবে না। আপনারা একদম মেইন যে পয়েন্ট গুলা, যেমন ধরেন যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে কি আমরা জানি 4টা স্টেজ আছে, তাই না? আপনি 4টা স্টেজের নাম অন্তত জেনে রাখবেন যে নাম্বার স্টেজে এটা হলো যে একটা ওভারি এন্ড ফ্যালোপিয়ান টিউব যেটা আছে ওইটার মধ্যে কনফাইন থাকে। স্টেজ শুরুতে যেটা আছে সেটা ওভারিস এবং ফ্যালোপিয়ান টিউবে তো থাকবেই, তার সাথে কি প্রত্যেকটাই আগেরটার সাথে অ্যাসোসিয়েটেড। তার সাথে কি পেলভিক এক্সটেনশন হবে, যে পেলভিক ব্রিম বা পেরিটোনিয়ালের সাথে যাবে। আর 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড। যদি এই কথাটা যদি বলে দেয় মানে আপনি একদম জিস্ট কথাটা মনে রাখবেন যে এই কথাটা অন্তত পক্ষে লিখলে আপু আমি 1 নাম্বার হলেও পাবো। আচ্ছা, আর 4 নাম্বার যেটা আছে সেটা হলো ডিসট্যান্ট মেটাস্টেসিস। এত কিছু করার দরকার নেই, প্রথমটা মনে রাখবেন যে ওভারি ফ্যালোপিয়ান টিউবে থাকবে, তারপরটা কি পেলভিক এক্সটেনশনে হচ্ছে, তারপরটা কি রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড এক্সটেনশনে হচ্ছে, তারপরটা কি দূরে হয়ে যাচ্ছে ডিসট্যান্স মেটাস্টেসিস। আমি যেহেতু বলছি ডিসট্যান্ট, তাই না? তাহলে এটা কি, এটা হচ্ছে প্লুরাল ইফিউশন, যেহেতু তাহলে দূরেই হইতেছে। তো স্টেজ অফ প্লুরাল ইফিউশন হচ্ছে হলো 4 এর এ, আর 4 এর বি তে কি আছে আপনার হচ্ছে প্যারেনকাইমাল মানে হচ্ছে এন্ডোমেট আদার অর্গান, যে অ্যাবডোমিনাল অর্গান যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি যায় তাহলে আমরা বলি 4 এর বি। আচ্ছা, এখন আসেন 25 বছরের একটা মহিলা ওভারিয়ান কার্সিনোমা নিয়ে আসছে, আপনি সাসপেক্ট করতেছেন তার লিভার মেটাস্টেসিস। আচ্ছা, এখন আপনি কি ইনভেস্টিগেশন তাকে অফার করবেন? এখানে আমি জানি এখানে যদি আপনারা আনমিউট থাকতেন, অনেক আপুই অ্যাড আছেন, তারা যদি আনমিউট থাকতেন বলতেন আপু এটা তো সিটি স্ক্যান দিয়ে করে, এখানে সিটি স্ক্যান অপশনে নাই। তাহলে সেকেন্ড অপশন কি? সেকেন্ড অপশন হচ্ছে আপনার এমআরআই। সিটি স্ক্যান হচ্ছে হলো সবচেয়ে বেশি ভালো যে লিম্ফ নোডের অ্যাসেসমেন্ট এবং মেটাস্টেসিস বিশেষ করে লিভার ওমেন্টামে দেখার জন্য। বাট যদি আপনার না থাকে গো ফর দ্য সেকেন্ড ওয়ান, ঠিক আছে? সিটি স্ক্যান যদি না থাকে অপশনে গো ফর দ্য সেকেন্ড ওয়ান। তাহলে হচ্ছে এমআরআই আপনি দেখতে পারবেন। এমআরআই আমরা হচ্ছে হলো যে রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড গুলা বললাম স্টেজিং এ, রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড গুলা দেখে আমরা হচ্ছে মেটাস্টেসিস শুরু করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এমনকি কারো যদি আমরা দেখি যে ট্রিটমেন্ট শুরু করার পরে আবার রিকারেন্স হয়েছে, তাকে আমরা এমআরআই করতে দিই, কারণ কি এই যে মেটাস্টেসিস হয়ে আছে নাকি। এখন আসেন 25 বছরের মহিলা ওভারিয়ান কার্সিনোমা আছে, ফার্টিলিটি স্প্যানিং সার্জারিতে যেতে চাই, কোন স্টেজ পর্যন্ত এটা করা যাবে? মানের এ, ঠিক আছে? আচ্ছা, এগুলা কিন্তু মানে একদম বোল্ড অক্ষরে লেখা আছে, ভুল করা যাবে না, দত্ততে একদম বোল্ড অক্ষরে লেখা। আচ্ছা,
আচ্ছা, এখন আসেন হলো ফাংশনাল সিস্ট নিয়ে একটা কথা। একটা ইউএসজি রিপোর্ট আসছে, ইউনিওকুলার সিস্ট containing clear fluid 3 সেন্টিমিটার in diameter, CA125 within normal range, patient asymptomatic, কিন্তু তার একটা সিস্ট আসছে আমাদের কাছে। এটা খুব কমন একটা সিনারিও আমাদের কাছে, একদম আলট্রাসোনোগ্রাফি এরকম রিপোর্ট নিয়ে আসে না যে আপু ম্যাডাম আমাদের কাছে এরকম আলট্রাসোনোগ্রাফিতে একটা সিস্ট ধরা পড়ছে, আমার কি হবে, আমার মনে হয় বাচ্চা হবে না, তাই না? যেহেতু সে নিউলি ম্যারিড মানুষ বলে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে অ্যাডভাইস দিয়ে দেওয়া হয় তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেন, আপনার সিস্ট হয়েছে, তাই না? এখন সেরকম অ্যাডভাইস দেওয়া যাবে না। আমরা সাধারণত তাকে কি বলি, আমরা তাকে রিঅ্যাসিওর করি, এবং 3 মাস পরে, যেহেতু এটা 3 সেন্টিমিটার আপ টু 3 সেন্টিমিটার পর্যন্ত আমরা বলতে পারি যে রিঅ্যাসিওর, এবং তাকে ফলো আপ করতে ইন 3 মান্থস। আচ্ছা, which of the following ovarian tumor is associated with heavy menstrual bleeding? কোন ওভারিয়ান টিউমারটা হবে যেটা হরমোন প্রোডিউসিং, তাই না? নরমালি ওভারিয়ান টিউমারে আমরা দেখি যে টিউমারটা বড় হয়ে যাওয়ার কারণে পেটের ভিতরে জায়গা অকুপাই করে রাখার কারণে যে সিমটম গুলো হয়, এখানে ওভারিয়ান টিউমারের সেই সিমটম গুলো হয়। ফাইব্রয়েডের মতো এখানে কোনো মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি দেখা যায় না, এক্সেপ্ট কোনগুলা, যেগুলা হরমোন প্রোডিউসিং ওভারিয়ান টিউমার আছে। এখন হরমোন প্রোডিউসিং ওভারিয়ান টিউমার গুলো আপনাকে জানতে হবে। গ্রানুলোসা সেল টিউমার, থিকা সেল টিউমার, ব্রেনার টিউমার, এগুলা কি সব হচ্ছে হরমোন প্রোডিউসিং টিউমার, সো এগুলাতে হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, একটা মহিলা আপনার কাছে আসছে হেভিনেস অ্যাট দ্য লোয়ার অ্যাবডোমেন নিয়ে, এবং আপনি এক্সামিনেশন করে দেখলেন ইউটেরাসের সামনে একটা সিস্ট লাইক স্ট্রাকচার। এখানে আপনার ডায়াগনোসিস কি? আচ্ছা, এখানে সবচেয়ে কনফিউশন যেটাই হবে সেটা হচ্ছে আপনার মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা, ডার্ময়েড সিস্ট, আর একটা হচ্ছে ফাইব্রয়েড। এক নাম্বার কথা, ফাইব্রয়েডের মানে ফিলিংটা সিস্টিকটা, ফাইব্রয়েডের ফিলিংটা মানে বেশিরভাগই আমার এখানে অপশনে রাইট দেয় হচ্ছে ফাইব্রয়েড। কারণ কি, মাথার মধ্যে আছে, যেহেতু বলছে ইউটেরাসের সামনে, তো ইউটেরাস থেকে যেটা মানে ডেভেলপ করবে সেটাই থাকবে, তাই না? কিন্তু ফাইব্রয়েডের ফিল কি সিস্টিক না, ফাইব্রয়েড সিস্ট হচ্ছে ফার্ম টু সলিড। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন হচ্ছে মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা। আচ্ছা, মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা যেটা আছে সেটা সিস্টিক স্ট্রাকচার, ঠিক আছে, বাট এটা ইউটেরাসের একদম অ্যান্টেরিয়রলি ফিল করা যায় না, এটা যে কোনো একটা পাশে মানে ফিল করা যায়। একদম যদি এটা লাইনটাই লেখা আছে যে কোনো একটা, যদি আপনি সিস্টিক স্ট্রাকচার ফেল করেন অ্যান্টেরিয়র টু দ্য ইউটেরাস, মোস্ট লাইকলি টু বি ডার্ময়েড, ঠিক আছে? এরকম যদি কোনো একটা সিনারিও বা আপনাদের কাছে যদি কোনো পেশেন্ট আসে, আপনারা তাহলে দেখতে পারবেন এটা। আচ্ছা, 65 years old woman diagnosed with endometrial carcinoma, যে ল্যাপারোটমি দিয়ে গেছে, এখন ল্যাপারোটমিতে ওপেন করে আপনি দেখলেন যে টিউমারটা খুবই ভালো জিনিস, সেটা হচ্ছে কেবলমাত্র কর্পাস ইউটেরিটে কনফাইন্ড হয়ে আছে। এখন আপু তার স্টেজ কি? ওই যে বলছিলাম যে ওভারিয়ান টিউমারেও স্টেজগুলো জাস্ট খালি প্রথমটা নাম করে রাখবেন। যেমন এটার মধ্যে কি আছে, আপনার হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে স্টেজ আছে 4টা। 1 কি, শুধুমাত্র কর্পাস ইউটেরিট সীমাবদ্ধ, যেটা আমাদের কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? সেকেন্ড কি, সেকেন্ডটা হচ্ছে হলো আপনার সার্ভাইকাল স্ট্রোমাতে চলে গেছে, কিন্তু এটা ইউটেরাসের বাইরে এক্সটেন্ড করে নাই। থার্ডটা কি, ইউটেরাসের বাইরে এক্সটেন্ড করছে বাট ইউটেরাসের আশেপাশেই আছে। আর 4 সবার জন্য সেম, 4 হচ্ছে ডিস্টেন্ট মেটাস্টেসিস হয়ে গেছে। তাহলে 1 কি মনে রাখবো, ইউটেরাসের কাছাকাছি গেছে। 2 নাম্বার কথা হচ্ছে সার্ভাইকাল স্ট্রোমা পর্যন্ত গেছে বাট ইউটেরাসের বাইরে যায়নি। 3 নাম্বার হচ্ছে কাছাকাছি গেছে, দূরে যায়নি। 4 নাম্বার হলো দূরেই চলে গেছে। অন্ততপক্ষে বাংলায় একটু মনে রাখেন, যাতে যদি পরীক্ষায় আসে আপনি জানি লিখতে পারেন। আচ্ছা, 60 years already comes with complaints of parvaginal bleeding, she's menopause for 3 years। আমি বললামই এটা একটা দেখে বুঝতে পারবো পোস্ট মেনোপজাল ব্লিডিং। এখন তাকে যে ফার্স্টে আমরা একটা টিভিএস করতে দিয়েছি না, আমাদের মাথায় অনেকগুলো ডিডি আছে, আমরা টিভিএস করতে দিয়েছি। এখন টিভিএস এ আমি চিন্তা করতে গেছি কি, আমরা সাধারণত যেটা পাই যে আমরা নরমালি ডিডি যেটা চিন্তা করি যে হাইপারপ্লেসিয়া কার্সিনোমা, ওইটা করতে করতে আমরা পোস্ট মেনোপজাল ব্লিডিং এর মোস্ট কমন কজটা ভুলে যাই, তাই না? অ্যাট্রোপি এন্ডোমেট্রাইটিস বা সেনাল এন্ডোমেট্রাইটিস যেটা আছে সেটা আমরা বলি। হ্যাঁ, তো সেটার মধ্যে দেখা যায় যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়ার উল্টা, যে এখানে যেরকম থিকনেস অনেক বেশি বেড়ে যায়, এখানে হচ্ছে থিকনেস কমে যায়। আচ্ছা, আমাদের শেষ মোটামুটি সলভ করা। এখন আসেন হচ্ছে এসবি সলভ করা। এসিকিউতে আমি বলবো আপনারা একটু এই জিনিসটা, আমি আজকে যেটা ফোকাস করতে চাইছি, আমি আমার পরীক্ষার বেলায় যেটা দেখছি, অনেকে করে কি না, কোশ্চেন অ্যান্সার অনেক বড় বড় করে লিখে। হ্যাঁ, এবং আপনাকে কোশ্চেনটা ভালো মতো পড়তে হবে, আপনার কাছে কি চাইছে। এত বড় করে আপনি পার্ট 2 পরীক্ষা দিতে বসেননি, আপনি একটু মিড টার্ম পরীক্ষা দিতে বসছেন। আপনি 2 বছরে জাস্ট খালি কি শিখছেন এটা দেখতে চাইতেছে। সো খুব বেশি আমার লেখার দরকার নাই, আমি জাস্ট খালি যেটুকু আমার কাছে চাইছে। আর সবচেয়ে বড় কথা, আমি নাম্বার দেখবো। আমরা আজকে যখন দেখবো তখন দেখবো যে নাম্বার দেখবো, যে কোনটার মধ্যে কত নাম্বার করে করে আছে, সেই অনুযায়ী আমরা
হচ্ছে অ্যান্সার গুলো দেওয়ার ট্রাই করবো, কারণ কি সময় খুবই কম, আমাদের প্রায় 20টার মতো কোশ্চেন অ্যান্সার দিতে হবে। সো কোনো একটা অনেক বেশি ভালো লেখেন, 4টা গ্রুপ আছে জানো, 4টা গ্রুপের খাতা 4টা ম্যাডামের কাছে যাবে। সো কোনো ম্যাডাম ওই যে ম্যাডামের কাছে ধরেন গ্রুপ 4 এর খাতা গেছে, আপনি গ্রুপ 1 অনেক ভালো লিখছেন, সুন্দর করে লিখছেন, সে তো জানে না, সে তো মনে করবে যে এই মেয়েটা কি একদম এক লাইন করে করে লিখে গেছে গ্রুপ 4। আপনি যে গ্রুপ 1 এত সুন্দর করে লিখছেন ওই তো জানে না। সো সবগুলো গ্রুপ সুন্দর করে লিখতে হবে। এখন আমরা আসি একটা 60 ইয়ার্স পোস্টমেনোপজাল লেডি যে গাইনোপেডিতে আসছে, যে স্ক্যান রিপোর্ট নিয়ে আসছে যে 5 সেন্টিমিটার সাইজ মাল্টিলোকুলার সিস্ট, যেটার মধ্যে কোনো সলিড এরিয়া নাই, কোনো ফ্রি ফ্লুইড নাই, পাউচ অফ ব্লকলাসে ইন রাইট ওভারি, একটা মানে সিস্ট আছে, মাল্টিলোকুলার সিস্ট, আর এই জিনিসগুলো আছে। তার সাথে সে কোমরবিড, ডায়াবেটিক এবং হাইপারটেনশন। তার সিএ 125 হচ্ছে 300। এখন আপনি কি ইনভেস্টিগেশন তাকে আপনি অফার করবেন? এখন এটার মধ্যে আমার দেখতে হবে, এখানে আমি যদি টিভিএস লিখি, এখানে যদি সিএ 125 লিখি, আমি অবশ্যই আমরা ওভারিয়ান কার্সিনোমার জন্য এগুলো করতে দিই, কিন্তু এখানে কি আপনাকে নাম্বার দিবে না, কারণ আপনার চিন্তা করতে হবে পেশেন্ট বেসিসে। ওভারঅল ওভারিয়ান কার্সিনোমা আপনি কি করতে দেন সেটা তো আপনার কথা না, এখানে চিন্তা করতে হবে আপনার পেশেন্ট বেসিসে। এখানে অলরেডি পেশেন্টটা টিভিএস করে আসছে, এখানে পেশেন্টটা অলরেডি কি বলবো নাম সিএ 125 করে আসছে, এই দুইটা আমার রিপিট করানোর কোনো কিছু নাই, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আমরা কি আপুর জন্য আমি বুঝতেই পারতেছি একটা ওভারিয়ান এটা একটা মানে অ্যাডনেক্সাল ম্যাস, ওভারিয়ান টিউমার হোক বা কিছুই হোক, আমার ওটিতে দেওয়া লাগবে, আমার হচ্ছে সিবিসি করতে দিব না আপু, আমি টিএসএইচ আরবিএস ওজিটিটি এগুলো করতে দিব না, ব্লাড গ্রুপিং আর স্টেপিং অবশ্যই করতে দিবেন, কিন্তু আপনার প্রথমে ডায়াগনোসিসে পৌঁছাইতে হবে, তাই না? ডায়াগনোসিস করলে তারপরে শোনা কথা যে আমি ওটি করব কি করব না, তাই না? রিলিভেন্ট ইনভেস্টিগেশন বলছে। সো আমার ডায়াগনোসিসের জন্য এখানে যেহেতু ডায়াগনোসিস বলে দেয় নাই, সো আপনার ডায়াগনোসিসের জন্য এখানে যা যা ইনভেস্টিগেশন বলা আছে তা বাদে ইনভেস্টিগেশন গুলোর নাম বলবেন, বোঝা গেছে? আচ্ছা, ইমাজিনিং কি কি করতে দিব? কালার ডপলার ইউএসজি, এটা দিয়ে আমরা ভাস্কুলার, এখানে বলছে নরমাল টিভিএস কোর্স, আমরা কালার ডপলার একটা করতে পারি, কেন? ভাস্কুলারিটি অফ দ্য টিউমার, আমরা জানি ম্যালিগন্যান্সিতে ভাস্কুলারিটি বেশি বাড়ে, সো আমি একটা সিদ্ধান্ত নিতে পারবো এটা কি বিনাইন ওভারিয়ান টিউমার না ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার, সেটার উপরে কিন্তু আমার ম্যানেজমেন্ট প্ল্যান অনেকখানি চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন করতে দিব, তার সাথে যে কোনো মেটাস্ট্যাটিক ফিচার আছে নাকি তার সাথে পেট স্ক্যান করতে দিব, বিনাইন এবং ম্যালিগন্যান্টের মধ্যে থেকে বিনাইন নাকি ওভারিয়ান, বিনাইন নাকি ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার, এই দুটার মধ্যে পার্থক্য বোঝার জন্য। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আপু অ্যান্সার দিতে হবে কিভাবে, ঠিক আছে? যে গণবাধা যা যা আছে সব লিখে দিয়ে গেলাম, এভাবে লিখলে হবে না। এছাড়াও আমরা কিছু ইমাজিনিং, এমনি করে যদি আপনি লেখেন, এমনি করে ইমাজিনিং লিখে 2টা পয়েন্ট লেখেন, টিউমার মার্কার লিখে 2টা পয়েন্ট লেখেন, তাহলে কিন্তু আপনার আরো মার্কস আসবে। যেখানে একটা টিউমার মার্কার বলছে, ওরা একটা ইমাজিনিং বলছে, আপনি আরো 3টা ইমাজিনিং বলেছিলেন, ওরা একটা টিউমার মার্কার বলছে, আপনি আরো 2টা টিউমার মার্কার, CA99 কার্সিনোমাইনিক ক্যান্ডিডেট, এগুলো সব ডিফারেন্ট ওভারিয়ান টিউমারের জন্য মার্কার, রাইট? এগুলো আপনি বলে দেন, তাহলে কি মার্কসটা বেশি আসবে, তাই না? ওভারঅলও লেখা যায় সিবিসি, এখানে আপনি সিবিসি ব্লাড গ্রুপিং আর স্টেপিং লিখতে পারতেন, কিন্তু না, আমার যেহেতু ডায়াগনোসিস বলেন, আমার ডায়াগনোসিস আগে করতে হবে। ওকে, সেম কোশ্চেন আসি ক্যালকুলেটরে, আমার আরএমআই, এটা তো আমরা জানি যে আরএমআই কিভাবে করে ক্যালকুলেট করে, যে আল্ট্রাসাউন্ড বলে যেটা, প্রত্যেকটা আল্ট্রাসোনোগ্রাফিক পয়েন্টের প্রত্যেকটার জন্য হলো কিনা যে আপনার এক করে হবে। মেনোপজ যেটা আছে, মেনোপজ হচ্ছে আপনার যদি প্রি মেনোপজাল লেডি বলে তাহলে 1, যদি পোস্ট মেনোপজাল লেডি বলে তাহলে হচ্ছে 3। আচ্ছা, আর সাথে সিএ 125 লেভেল যেটা আছে সেটা সরাসরি আমরা গুণ করে দিই। তাহলে এটা একটু আসি, ফার্স্টেরটা আসি যে ইউ যেটা আছে আল্ট্রাসোনোগ্রাফিতে কি বলছে, যে এগুলো হলে আমি এক এক করে দিব, আমার এই অপশনগুলো মুখস্থ রাখতে লাগবে, যে মাল্টিওকুলার সিস্ট, সলিড এরিয়া, মেটাস্ট্যাটিস, অ্যাসাইটিস এবং হলো বাইল্যাটারাল রিলেশন, এটাকে আমি বাম্পস দিয়ে মনে রাখছিলাম, ঠিক আছে? বাইল্যাটারাল, অ্যাসাইটিস, মাল্টিওকুলার, মেটাস্ট্যাসিস এবং সলিড এরিয়া, এই বাম্পস যদি থাকে প্রত্যেকটার জন্য এক এক করে করে যুক্ত হবে। আমার এখানে বাম্পসের কোনটা আছে দেখেন তো, কোনো সলিড এরিয়া নাই, তাহলে না, কোনো ফ্রি ফ্লাউরিং না পাউচ অফ ডগলাস নাই, তাহলে গেল। তাহলে কি মাল্টিওকুলার সিস্টেম আমার কেবলমাত্র একটা আছে, তাহলে এখানে কত হবে? এখানে হচ্ছে আমার 1 হলো, আর এখানে যেহেতু পোস্ট মেনোপজাল ওমেন 60 ইয়ার্স বলছে, তাহলে 1 × 3 × 300, তাহলে হলো 900। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি বলছেন, যে করলেন যে এটা সিগনিফিকেন্স হলে এটা দিয়ে আমরা বুঝতে পারি এটার কার্সিনোমা, আমরা তো মানে ইনভেস্টিগেশন দিয়ে মোটামুটি মানে কনফার্ম করবো যে এটা কার্সিনোমা, মিনাইন ম্যালিগন্যান্ট কন্ডিশন, কিন্তু এটা আমরা একটু আরএমএস স্কোর দিয়ে আমরা বুঝতে পারি যে সাধারণত যদি 250 এর চাইতে বেশি হয় তাহলে কার্সিনোমা হওয়ার চান্সটা 75%, এখানে প্রায় 900, সো এটা কার্সিনোমা হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা,
সো বুঝাতে পারলাম আমি অ্যান্সার গুলা কিরকম, এই যেটা থেকে মাত্র এক নাম্বার আসছে, তাই না? সো এটার জন্য এক লাইন উইল বি এনাফ। ঠিক আছে, এটার মধ্যে ইনভেস্টিগেশন দুইটা করে বলছে, দুইটা চারটা লিখে দিলেই এনাফ, আমার খাতা ভরে ইনভেস্টিগেশন লেখার দরকার নেই। আচ্ছা, 14 ইয়ার্স ওল্ড গার্ল আপনার কাছে সার্জারি ওপিডিতে আসছে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন এবং ভমিটিং নিয়ে। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে টেন্ডার ম্যাচ উইথ রেস্ট্রিক্টেড মোবিলিটি ইন দ্য হাইপোগ্যাস্ট্রাম। আল্ট্রাসোনোগ্রাফি শোস অ্যাবসেন্স অফ অ্যাডমিক্সাল ব্লাড ফ্লো। আচ্ছা, আপনার ডায়াগনোসিস কি? আপনার ডায়াগনোসিস হচ্ছে টর্শন অফ ওভারিয়ান টিউমার। এটা আমরা মানে রেগুলারলি দেখি যে অ্যাপেন্ডিসাইটিসের মানে একদম অ্যাপেন্ডিসাইটিসের জন্য ওটিতে উঠাবে, তখন হঠাৎ করে ইউএসজি করে বা মানে একটু সিবিসি দেখে একটুখানি কনফিউশন লাগে, তখন আমাদের কাছে পাঠায়, আমরা দেখিয়ে বলি যে এটা তো টর্শন অফ ওভারিয়ান টিউমার, রাইট? মেয়েটা হয়তো বুঝতেও পারেনি। আচ্ছা, তো এটার মধ্যে বলছে যে এটা সাধারণত কোন টিউমারের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, এটা হচ্ছে বড় যে টিউমার গুলো হয়, ঠিক আছে, যেমন ধরেন ডার্ময়েড বা সেরাস সিস্টাডিনোমা যেগুলো আছে এগুলোর সাথে বেশি হয়। আর ট্রিটমেন্ট হচ্ছে হলো ফার্স্টে কি নিয়ে আসছে আপনার কাছে, অনেক বেশি পেইন নিয়ে আসছে, ব্যথা কমাবেন, মরফিন দিবেন, তারপরে সঙ্গে ল্যাপারোটমি করতে হবে। এটা টুইস্ট, প্যাচ খেয়ে গেছে, বাইরে থেকে প্যাচ খুলতে পারবেন না, যতই পেন মানে কি বলবো না অ্যানালজেসিক দেন না কেন, পেইন সেটা নির্দিষ্ট সময়ের জন্য হবে, ভিতর জিনিসটা তো প্যাচ খেয়ে গেছে, এর জন্য পেইন হইতেছে, তাই না? তো আমার প্যাচ খুলে দিয়ে আসতে হবে, তো গিয়ে দেখতে হবে যে আমার মানে ওভারিটা যেটা আছে সেটা ভায়াবল নাকি নন ভায়াবল। ওভারি যদি ভায়াবল থাকে তাহলে ওভারি যদি আচ্ছা নন ভায়াবলি বলি সহজটা, যদি নন ভায়াবল থাকে তাহলে ওভারিওটমি ঠিক করে ফেলবেন, ঠিক আছে? এবং আমরা প্রেফার করি হলো সালফিঙ্গো ওভারেক্টমি করা। ওভারি যদি না থাকে আপনার টিউবের কোনো কাজ নেই। এবং আরেকটা জিনিস হচ্ছে এটা সেরাস অ্যাডিনোকার্সিনোমা, যেটা আমাদের টিউব থেকে ডেভেলপ করে। এখন কিন্তু টিএএইচ উইথ বিএল মানে বাইলেটারাল সালফিনজেক্টমি করা হয়, ঠিক আছে? মানে ওভারেক্টমি না করলে অন্তত সালফিনজেক্টমি করা হয়। কেন? মনে করেন ফাইব্রয়েডের জন্য হলো, কারণ হচ্ছে এটা সেরাস অ্যাডিনোকার্সিনোমার ঝুঁকি অনেক বেশি কমিয়ে দেয়। তো আমি যেহেতু ওভারেক্টমি করে ফেলতেছি, টিউবের কাজ কি? জাস্ট খালি ওভামটাকে ধরে নিয়ে আসা। তো ও যেহেতু ওভারি নেই, সো আমি ওর সাইডে টিউবও ফেলে দিব যদি আমার নেক ক্লোজড হয়ে যায় ওভারি। আর যদি ওভারিটা ভায়াবল থাকে তাহলে আমরা যেটা করি, আমরা হট মপ দিয়ে হচ্ছে ট্রাই করি যে ওভারিটাকে আবার হচ্ছে ভায়াবল মানে ওভারিটার ভায়াবিলিটি আরো বেশি ইমপ্রুভ করা যায় নাকি। এন্ড আমরা আনটুইস্টিং করে আমরা কি করে আসি, আমরা হচ্ছে ওফোরোপেক্সি কথাটার মানে কি, যে রাউন্ড লিগামেন্টটাকে একটু কুচি করে সেলাই করে দিয়ে আসে, ঠিক আছে? যাতে করে এই যে এটা কি প্যাচ খেয়ে গেছিল না, ছোট হয়ে গেলে কোন জিনিস প্যাচ খায়? একটা বড় দড়ি প্যাচ খায় না, ছোট দড়ি যেটা জায়গা বড় সেটাই তো প্যাচ খায়, রাইট? তো এটা যেন প্যাচ না খাইতে পারে সেজন্য ওভারিটাকে ওখানে ফিক্স করে দিয়ে আসে, এটাকে বলা হয় থাকে ওফোরোপেক্সি। Okay. Then আসেন 60 years old lady comes to you per vaginal bleeding নিয়ে, সে menopause for 3 years, এটার behind এ cause কি, what may be the cause? এখন দেখেন এখানে কিন্তু বলে নেই what is the most common cause, তাহলে আপনি কি বলবো? সব cause লিখে দেব? কোনো দিন না, নাম্বার দেখেন এক দিছে, ঠিক আছে? আপনি এত cause লিখতে যাবেন না, মোস্ট কমন কজটা লিখে দিবেন, এটা আমাদের সেনাইল বা অ্যাট্রোপিক এন্ডোমেট্রাইটিস। দেন আপনি কি রিলেভেন্ট হিস্ট্রি নিতে চান, এখানে কত নাম্বার দিচ্ছে? এখানে জাস্ট আপনাকে 2 চাইছে, তাই না? সো আমি এখানে সবগুলাই লিখছি কারণ আমি এটা নোট করছিলাম, এটা আপনাদের বইয়ে বা কোনো জায়গায় ভালো করে দেয়া নাই, আমি এজন্য চাইছি যে আমি যে নোট করছি এটা আপনাদেরকে দিয়ে দিতে, এটার জন্য আমি সবগুলা নিয়ে আসছি। এতগুলা প্রায় 10টার মতো 11টার মতো আছে, সবগুলা দেওয়ার দরকার নেই, আপনি এখন নোট করে রাখেন। এরকম যদি 2 নাম্বারের সাথে জাস্ট খালি 2টা 3টা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট যেটা আছে সাথে হলো কিনা আপনি কি হিস্ট্রি নেবেন, আমি আপনাকে এটা জিজ্ঞেস করছে। আচ্ছা, হিস্ট্রিতে প্রথমেই সে কি নিয়ে আসছে? পারভাজিনাল ব্লিডিং। আমরা ব্লিডিংটারই হিস্ট্রি নিব, ব্লিডিং এর অ্যামাউন্টটা শুনবো, যে অ্যামাউন্টটা যদি অনেক বেশি হয়, সিগনিফিকেন্ট হয়, তাহলে আমরা ধরবো যে এটা ম্যালিগন্যান্সির কারণে হচ্ছে। যদি স্ক্যান্টি হয় তাহলে আমরা ধরবো যে সেনাইল এন্ডোমেট্রাইটিসের কারণে হচ্ছে বা ভ্যাজাইনাইটিসের কারণে। দেন আমরা শুনবো কয়বার হয়েছে, এপিসোড কত। এপিসোড যদি আমরা শুনি যে 3 বার বা তার চাইতে বেশি হয়েছে, তার মানে ওটা হলো সিগনিফিকেন্ট, ওইটা ম্যালিগন্যান্সির দিকে যায় বেশি। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে অবস্ট্রিক্যাল হিস্ট্রি নিব। অবস্ট্রিক্যাল হিস্ট্রির মধ্যে কি, যে সে যদি নালিপ্যারাস হয়ে থাকে তাহলে তার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। মাল্টিপ্যারাস যদি হয়ে থাকে বা 2টা চাইল্ড বার্থের মধ্যে গ্যাপ অনেক বেশি কম, বা ফার্স্ট বেবিটা আর্লি এজ হয়ে গেছে, এগুলো কার দিকে যাচ্ছে বলেন তো? সিএ সার্ভিক্সের ক্ষেত্রে চলে যাচ্ছে। আচ্ছা, এরপর আসলে হলো তার কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা নিব আমরা, যে সে যদি লং টার্ম ধরে ওসিপি খায় তাহলে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার জন্য একটা রিস্ক ফ্যাক্টর।
আচ্ছা, তারপরে ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ যদি থাকে, এটা সেনাল এন্ডোমেট্রাইটিস বা ভ্যাজাইনাইটিস এর জন্য ভালো, মানে একটা রিস্ক ফ্যাক্টর। দেন হচ্ছে ইউরিনারি প্রবলেম আছে নাকি জানবো, যে ডিসইউরিয়া বা ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন আছে নাকি, বা কিছু সামথিং কামিং আউট পার ভ্যাজাইনা, এরকম কোনো কিছু আছে নাকি, সে কোনো পেসারি বা আইইউসিডি ইউজ করছিল নাকি, ড্রাগ হিস্ট্রির মধ্যে শুনবো যে হরমোনাল এসসিটি সে আছে নাকি, হরমোনাল রিপ্লেসমেন্ট এইচআরটি যেটা আছে, হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি যেটা আছে সেটা সে নিয়েছিল নাকি, ট্যামোক্সিফেন নিয়েছিল নাকি, পার্সোনাল থেরাপির সম্বন্ধে শুনবো তার নিজের ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার বা কোলন ক্যান্সারের কোনো ঝুঁকি আছে নাকি, কারণ কি লিঞ্চ সিনড্রোমে এটা মানে এগুলো থাকলেও এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার সাথে ফ্যামিলির মধ্যেও এই হিস্ট্রিগুলো আছে নাকি সেগুলো শুনবো। এছাড়াও তার মেডিকেল হিস্ট্রিতে আমরা ডায়াবেটিক্স মেলাইটাস, হাইপার টেনশন দেখবো, এবং তার হচ্ছে ওজন বেশি নাকি, এটা আমরা চোখেও দেখতে পারবো, তার কাছ থেকেও শুনবো। কারণ কি আমরা জানি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে একটা সিনড্রোম আছে, কর্পাস ক্যান্সার সিনড্রোম। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন আপনি কিভাবে করে অ্যান্সার দিতে হবে। এটা আমি নিজে নোট করেছিলাম, আপনারা ট্রাই করবেন এভাবে নোট করে করে পড়তে, কারণ কি আপনার খাতাটা তাহলে অন্যদের চাইতে ইউনিক হবে বেশি। এখন আসেন কি কি ইনভেস্টিগেশন আপনি তাকে অ্যাডভাইস করবেন। ফার্স্টে আমাকে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করার জন্য আমার একটা ইনভেস্টিগেশনের সাথে যথেষ্ট। আমি যদি একটা টিভিএস করতে দিই তাহলে যথেষ্ট, এবং আমি যদি এক্সটেনশন দেখতে চাই তাহলে আমি এইগুলা করতে দিতে পারি। আচ্ছা, দেন আসেন হচ্ছে আপনার কাছে একটা মহিলা আসছে, ওবেস লেডি, পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে, সে একটা হিস্ট্রি দিছে এইচআরটি, এবং তাকে আমি একটু আগে বললাম এইচআরটি কি, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার জন্য একটা রিস্ক ফ্যাক্টর, আপনি ড্রাগ হিস্ট্রি নেবেন, তাই না? আচ্ছা, তাহলে সাজেস্টেড করতেছেন টিভিএস, এবং যেটা আমরা করছি আগে ডায়াগনোসিস, তাই না? আগেরটাই ধরেন যে আপনি করে এই রেজাল্ট পাইছেন, থিকেন এন্ডোমেট্রিয়াল 20 মিলিমিটার পাইছেন। এখন আপনার নেক্সট ইনভেস্টিগেশন প্ল্যান কি, যে এগুলাই দেখতে হয়। নেক্সট ইনভেস্টিগেশন প্ল্যান যেটা আছে, টিভিএস কে আবার করতে দিবেন? নো, টিভিএস আপনি করতে দিবেন না। আপনি এখন নেক্সট ইনভেস্টিগেশন প্ল্যানের মধ্যে তাকে এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং করে হিস্টোপ্যাথোলজিতে পাঠাবেন, বা ফ্র্যাকশনাল কিউরেটেস করে পাঠাবেন, অথবা ওই যে একটু আগে বললাম হিস্টেরোস্কোপি করে এসবিএতে বলে আসলাম, দেখে আপনি বায়োপসি নিয়ে পাঠালেন, এবং আদার কজ অফ দ্য পোস্টমেনোপজাল ব্লিডিং আপনি এক্সক্লুড করলেন। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি পেশেন্টকে কিভাবে করে বলবেন, যে আপনি তো বুঝতে পারছেন থিকেন এন্ডোমেট্রিয়াল, যেহেতু আমরা খারাপটাই চিন্তা করি যে এটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ারই সম্ভাবনা বেশি। আমার এটা ডিপেন্ড করবে হচ্ছে এই যে এই হিস্টোপ্যাথোলজি যে রিপোর্ট পাঠাইলাম না, এই যে স্যাম্পলিং করে কিউরেট করে, এটার যে রিপোর্টটা আসবে সেটার উপরেই আমার মানে পেশেন্টের সাথে কথা বলা মানে ডিপেন্ড করবে। আচ্ছা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আমরা কখন বলবো? এখানে বলছে পোস্ট মেনোপজাল লেডি, এটার যদি আপনার হচ্ছে মোর দেন অর ইকুয়াল টু 4 মিলিমিটার থাকে, ঠিক আছে, তাহলে আমরা বলবো। আর হচ্ছে আপনার যদি প্রি মেনোপজাল মানে রিপ্রোডাক্টিভ এজ যদি থাকে, তাহলে হচ্ছে 14 মিলিমিটার যদি থাকে, তাহলেই আমরা বলবো। ওকে, আমরা কিন্তু এই দুইটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, কারণ এই দুটা মানে পয়েন্ট যদি আপনি না মনে রাখতে পারবেন তো ডায়াগনোসিস করতে পারবেন না। যাই হোক, তো এখানে তো অনেক বেশি যেহেতু, সো পোস্টমেনোপজাল লেডি তার সাথে ফোরের চাইতে অনেক বেশি, সো আমি এটা মোটামুটি ডায়াগনোসিস করে ফেলি, মানে একটা ডিডি আমার মাথায় রাখলাম, হিস্টোপ্যাথোলজি রিপোর্ট আসলে আমি শিওর হব। আচ্ছা, এখন হচ্ছে উইদাউট এটিপিয়া যদি হয়, তাহলে এক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার সম্ভাবনা কত? এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার সম্ভাবনা হচ্ছে 5% কেসে। কত? 20 বছরে এটা হতে পারে। 20 বছরে মানে এটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে কনভার্ট হতে পারে। কত পার্সেন্ট মানুষের ক্ষেত্রে? 5% মানুষের ক্ষেত্রে। কিন্তু আমরা রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, যেমন ধরেন ওবেসিটি বা এইচআরটি যদি সে নেয়, ট্যামোক্সিফেন যদি নেয়, ওগুলো যদি আমি বন্ধ করে দিই, তাহলে দেখা যায় মেজরিটি কেসেই এটা একা একা মানে রিগ্রেস করে যায় অথবা কারেকশন হয়ে যায়। আচ্ছা, এখন ধরেন এটিপিয়া যদি উইথ, এটা বললাম আমরা হচ্ছে উইথ এটিপিয়া, হ্যাঁ, আর যদি উইদাউট এটিপিয়া যদি বলে, এটা হচ্ছে সরি, এটা ভুল লেখা আছে, এটা হবে হচ্ছে আপনাদের উইদাউট এটিপিয়া, দেন এটা হবে হচ্ছে আপনাদের উইথ এটিপিয়া। সরি, এটা একটু কারেকশন করে নেবেন আপনারা। উইথ এটিপিয়া যদি থাকে, তাহলে দেখা যায় যে হাইপারপ্লেসিয়ার সাথেই ম্যালিগন্যান্সি একসাথেই থাকে হলো 30% কেসে, এবং ওইটা যেহেতু যেমন 5% কেসে ছিল, এই ক্ষেত্রে হলো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার চান্স হচ্ছে 20%। ঠিক আছে, তো আপনার তো পেশেন্টকে স্টেট বলে দিতে হবে, রাইট? আচ্ছা, এরপরে আসেন হচ্ছে 60 ইয়ার্স ওল্ড লেডি, আমাদের লাস্ট কোশ্চেন, পারভাজানাল ব্লিডিং নিয়ে আসছে, মেনোপজ ফর 3 ইয়ার্স, হিস্টোপ্যাথোলজি রিপোর্ট অফ ফ্র্যাকশনাল কিউরেটেস শোস নন এন্ডোমেট্রয়েড টাইপ অফ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার মধ্যে একটা দুইটা ভাগ আছে, একটা হলো এন্ডোমেট্রয়েড টাইপ আর একটা হচ্ছে নন এন্ডোমেট্রয়েড টাইপ।
ঠিক আছে, দুইটা ভাগে আপনি ভাগ করতে পারেন। এখন যেটা কথা সেটা হচ্ছে যে এটার উপরে ভিত্তি করে কেন আপু এন্ডোমেট্রয়েড টাইপ নন এন্ডোমেট্রয়েড টাইপ আপনি বলতেছেন, কারণ এই নন এন্ডোমেট্রয়েড টাইপ যেটা আছে সেটা হলো আপনার ভালো, ঠিক আছে। আর হচ্ছে না সরি, নন এন্ডোমেট্রয়েড টাইপ যেটা আছে সেটা হচ্ছে আপনার খারাপ, সেটা যদি পড়ে তাহলে আপনার হাই রিস্ক গ্রুপে যাবে। আর যদি এন্ডোমেট্রয়েড টাইপটা থাকে তাহলে হচ্ছে আপনার যে লো রিস্ক গ্রুপ বা ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ যেটা আছে সেটার উপরে পড়বে। আচ্ছা, যেহেতু এখানে বলে দিছে এটা নন এন্ডোমেট্রয়েড টাইপ, তো আমি এটা বলে দিতে পারলাম এটা হচ্ছে একটা হাই রিস্ক গ্রুপ। আচ্ছা, এখন তার সার্জিক্যাল আমরা হাই রিস্ক গ্রুপের মধ্যে কোনটা কোনটা পড়ে আমরা নিশ্চয়ই জানি। নন এন্ডোমেট্রয়েড গ্রুপ আছে, স্টেজ 1 এর বি থেকে শুরু করে 3 পর্যন্ত আছে, স্টেজ 3 নিচে আছে, স্টেজ 4 আছে, মানে লাস্টের দিকে একেবারে খারাপ যেগুলা। আচ্ছা, এখন আসেন হচ্ছে এটার মধ্যে ট্রিটমেন্ট অপশনস কি। ট্রিটমেন্ট অপশনস হচ্ছে TAH মানে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বাইল্যাটারাল সালফিং ওফোরেক্টমি উইথ ডিবাল্কিং অফ দ্য টিউমার উইথ লিম্ফেডেনেক্টমি উইথ ওমেন্টেক্টমি, এবং এটা করেই শেষ না, আপনাকে অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি দিতে হবে। এবং এই কথাটা পুরাটুক লিখতে হবে, ঠিক আছে, এটা কিন্তু পুরাটুক লিখতে হবে। আমি এখানে রিকল করে যাই, আপনারা নিশ্চয়ই পড়ছেন যে লো রিস্ক গ্রুপের জন্য এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ট্রিটমেন্ট কি বলেন তো? TAH with BLSO with pelvic and para-aortic lymph node sampling, just খালি ওখানে খালি লিম্ফ নোড স্যাম্পলিং করে আসলেই হবে। ইন্টারমিডিয়েট গ্রুপ যদি হয় সেই ক্ষেত্রে TAH with BLSO with pelvic এবং para-aortic, এখানে লিম্ফেডেনেক্টমি করতে হবে এবং ইনফ্রাকোলিক ওমেন্টেক্টমি করতে হবে এবং অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি দিতে হবে। আর 3 যেটা আছে সেটা তো বললামই, সেটা হলো যে ডিবাল্কিং, এখানে ডিবাল্কিং অফ দ্য টিউমারটাও করতে হবে। আচ্ছা, ওখানে খালি ইনফ্রাকোলিক ওমেন্টেক্টমি আর এখানে ওমেন্টেক্টমি। আচ্ছা, এখন আসেন হচ্ছে এটা 3টা ভাগ ভাগ করে পড়বেন। এখন পেশেন্টকে কিভাবে করে ফলো আপ দিবেন, এটা ওভারঅল সব টিউমারের জন্য, ঠিক আছে। এর জন্যই আপনাদেরকে আমি দিছি যে কেউ যদি নাও পড়ে থাকেন আজকের পর থেকে ভুলবেন না যে সব টিউমারের জন্য আপনাকে যদি ফলো আপ আসে 2 বছরের জন্য 4 মান্থলি দেখবেন, 3 বছরের জন্য 6 মান্থলি দেখবেন, আর বছর বছর দেখবেন লাইফ। আচ্ছা, তো আমরা আজকে মোটামুটি পড়ে ফেলতে পারছি। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অপশনস, রাইট? তো এখানে হলো যে 60 বছরের লেডি যেহেতু আমাদের মাথার মধ্যে আসে যে আপু ওই যে আমাদের কিছু, আমরা তো মানে মিড টার্মের জন্য আমাদের কোনো বই নেই, অপটিমাম আছে, তারপরে অবস্কিয়ার গাইনিকের আছে, ওখানে তো কোশ্চেনের মধ্যে লেখা ফার্স্টে জেনারেল তারপরে স্পেসিফিক, রাইট? জেনারেলের মধ্যে আমার লেখা যে কাউন্সিলিং, রিঅ্যাসুরেন্স, মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, তারপরে এই মেয়ে সেই অনেক কিছু, মানে একদম বড় করে লেখা। এখন কথা হচ্ছে ওইখানে এক একটা কোশ্চেনের মধ্যে নাম্বার থাকে 20, আর এখানে আপনার একটা কোশ্চেনের মধ্যে নাম্বার আছে 2.5। সো আপনার বুঝতে হবে যে কোথায় গিয়ে থামতে হবে, রাইট? এখানে জাস্ট খালি আপনি এই লেখাটা লিখলেই আপনাকে 2 দিয়ে দিবে। আপনি যদি চান 1-2 লাইন এক্সট্রা লিখতে পারেন যে স্পেসিফিক জেনারেল লিখে জাস্ট খালি 60 ইয়ার্স ওল্ড যদি হয় তাহলে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ লাগবে, তার কোমরবিডিটিস গুলো কারেকশন করবেন, অ্যানিমিয়া থাকলে অ্যানিমিয়া কারেকশন করবেন, অ্যাস্টার ব্লিডিং আছে, এরকম 2-3টা লাইন লিখে দিলেই হবে, মানে গদ বাঁধা অনেক কিছু লেখার দরকার নেই। তো আমাদের শেষ হয়ে গেল আজকের ক্লাস। আমার মনে হয় যে আমি মেইনলি, আপনারা সবাই তো অ্যান্সার পারেনি খুব ভালো মতো, কিন্তু আমার মনে হলো যে আমার পরীক্ষার ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছিল যে আপু কতটুকু পড়তে হবে এটা আমি বুঝতে পারতেছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে মিড টার্ম একটা মহাসমুদ্র, তাই না? তো আমরা সবাই চাই যে আমরা যে প্রবলেমগুলো ফেস করছি সেটা যেন আপনি না করেন। আজকে কোশ্চেনগুলো এই জন্যই ভাবে করে পড়া যে ছোট ছোট করে পড়বেন, কোশ্চেন অ্যান্সার গুলো ছোট ছোট করে ট্রাই করবেন, পুরো পয়েন্ট পড়বেন। তো বেস্ট অফ লাক সবার জন্য। সবার জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন। আর আরো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নাই, তো শেষ করছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নিবেন। ধন্যবাদ।